সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর। শুরুতে জানিয়ে দেব এমন এক সংবাদ যা শরীরে চোখ কপালে উঠবে। এবার আওয়ামী লীগ নিষিদ্ধ প্রতিবাদে রাজপথে নামলেন ব্যারিস্টার এমপি রুমিন ফারহানা। তবে কি আওয়ামী লীগের যোগ দিচ্ছেন তিনি? অবশেষে জল্পনা কল্পনা শেষে আওয়ামী লীগের হাল ধরলেন রুমিন ফারহানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমরা রাস্তা থেকে যাব না। আমার আসার উদ্দেশ্য একটাই, আমি বাংলাদেশের নাগরিক, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা, নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল? এই জনগণ, আপনারা সব সরকার হন, আমরা আগের সরকার চাই। আগের সরকার অনেক ভালো ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে সংসদ থেকে এবার রাজপথে রুমিন ফারহানা দিলেন কঠিন হুঁশিয়ারি। সম্প্রতি বিরোধী দল ও সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের অবৈধ বিল পাশ করে বিএনপি। এরপর থেকে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে এতদিন বিএনপির বিরুদ্ধে সংসদে ঝড় তুলে আসছিলেন রুমিন ফারহানা। দেশটা কারো বাপের না। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। কিন্তু এবার সংসদে নয়, এর ফয়সালা করতে রাজপথেই আওয়ামী লীগের নিষিদ্ধ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের সাথে নিয়ে মাঠে নামলেন রুমিন ফারহানা। তিনি বিএনপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি কোনো দলের হয়ে আসিনি, আমি আজকে আসতে বাধ্য হয়েছি। কিন্তু যে সংসদকে মানুষের আস্থার স্থান বলা হয়, কিন্তু 52% মানুষের সমর্থন পাওয়া প্রাচীন দল আওয়ামী লীগকে সংসদে অবৈধভাবে নিষিদ্ধ করে আজ সেই সংসদের প্রতি আর মানুষের আস্থা বিন্দু পরিমাণ নেই। আওয়ামী লীগ নিয়ে কেন এত জুজুব হয়, আমরা তা ভালো করেই বুঝি। বিএনপিকে রুমিন ফারহানা হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, যদি আওয়ামী লীগের অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা আরো কঠিন তীব্র আন্দোলন চালিয়ে যাব। দেখা যাবে এই সরকারের কত দম আছে। এদিকে আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার সবসময় এমন সরব হয়ে থাকাকে নেটিজেনদের কিছু অংশ মনে করছেন শেখ হাসিনার শাসনামলে রুমিন ফারহানা আওয়ামী লীগ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, তাই তিনি আওয়ামী লীগের এমন কঠিন দুঃসময়ে এমন বড় বড় কথা বলছেন। জানিয়ে দেব, এদিকে আবারও দেয়াল লিখনকে কেন্দ্র করে আবারও ছাত্রদল ছাত্র শিবির দফায় দফায় হামলা। পরে পুলিশ ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে। হঠাৎ একই কাণ্ড ঘটালো ছাত্র শিবির। তবে কি 71-এর রাজাকাররা দেশ শাসন করবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চট্টগ্রামে দেয়াল লিখনের জের ধরে সংঘর্ষে জড়িয়েছে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে। অবশেষে ধরা পড়লেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এমনই একটা নিউজ দেখার অপেক্ষায় ছিলাম। লাউ ঠেলা, ওহো, খেলা তো শুরু হয়ে গেছে। 20 বছর আগে তো তারেক রহমান মঈনুদ্দিন ফখরুদ্দিনের কাছে কোমর ভাঙা অবস্থায় নিঃশ্বাস নিয়ে বাইচে থাকার জন্য মুসলেখাতে দেশ থেকে ভাইকে গেছিল, কিন্তু এবার খোদার কসম ও মুসলেখাতে আমার সময় পাবে না। ও মাই গড, ইন্টারফেল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যেই পাপ আপনারা করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত করেন, সেই পাপের ফল ভোগ করেন। ছাত্রদলের অবস্থা 12টা বাজিয়ে দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ, চট্টগ্রাম নিউ মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিবির রুখে দাঁড়াচ্ছে। ছাত্রদলকে উচিত শিক্ষা দিচ্ছে। শেখ হাসিনার তো ফিরে দেওয়ারি না, শেখ হাসিনা মন্দিরের ধারে কাছে পাই না, কারণ এগুলো সেনাবাহিনী এবং ইন্ডিয়া সেভ করে ফেলাইছে। তো বিএনপির তো না সেভ করবো না, তো আসলে বিএনপির মারণ যাইব, জ্বালা মিটান যাবে বিএনপির ফিরেয়া। ইসলামী ব্যাংকে পুনরায় দখল করতে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়েছে এসালম গ্রুপের মালিক সাইফুল আলম। ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 10.5 কোটি টাকা আত্মসাৎ করে পরে সিঙ্গাপুরে পাচার করে। এই ঘটনায় এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। জানিয়ে দেব, অপেক্ষার প্রহর কি শেষ হবে? কোটি মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনা কবে ফিরবেন মাতৃভূমিতে? সবার মনে এখন একটাই প্রশ্ন। সময় যতই পেরিয়ে যাক, মানুষের ভালোবাসা, আস্থা আর স্মৃতি মুছে যায় না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বর্তমান যেটা দেখি যে দেশের প্রত্যেকটা মানুষের একটাই জিজ্ঞাসা, সেটা হচ্ছে শেখ হাসিনা কবে আসবে। আপনি দেখেন এই মানুষগুলি কি পেইড? এই যে আপনি রাস্তার সাধারণ জনগণ বলেন, আপনি যে ওখানে দেখবেন একজন দাঁড়িয়ে আছে ভিক্ষা করছে, তাকে বলেন, প্রত্যেকটা মানুষ কিন্তু এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশায় আছে যে উনি কবে আসবেন। আপনি ইভেন টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করে যে উনি কবে আসবেন, নেত্রী কবে নেতৃত্ব দেবেন, এবং তিনি আসলে কিন্তু মানুষ এখন রাস্তায় নামবে। দেশে কিন্তু এখন ক্ষুধা, দারিদ্রতা সবকিছু মিলে এই পরিস্থিতি হয়ে গেছে। এটা হ্যান্ডেলিং করা কিন্তু এত সহজ হবে না। আর একটা কথা মনে রাখবেন, দেখেন আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি। আমি আগেও বলেছি, এখনো বলি, এই দেশের সরকার হয়ে টিকে থাকা কোনো ব্যাপারই না। আপনি 5টি মৌলিক চাহিদা মানুষের মিটিয়ে দেবেন, আপনি তাদের নিরাপত্তা দিবেন, আপনি তাদের যেভাবে করে তারা ভালো থাকে সেভাবে করে রাখবেন। আপনি নামতে চাইলেও আপনাকে কিন্তু কেউ নামাতে পারবে না, যেমনটা শেখ হাসিনার বেলায় হয়েছে। আমি তো খুলনা গেছি, কয়েকবার বরিশাল গেছি, আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে। আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। রাজশাহী আল্লাহ দেখার মতো। খালেদ ভাই জানাবো, বাংলাদেশ বিক্রি হয়ে গেছে, মানুষ কি পেলেও ইউনুস পেয়ে গেছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বললেন, দেশ তো বিক্রি হয়ে গেছে, কিন্তু পেলোটাকে? মানুষ কি পেল? ডক্টর ইউনূস পেয়ে গেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এভাবেই তীব্র ক্ষোভ ও সমালোচনা ব্যক্ত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি দেওয়া এক দীর্ঘ কঠোর বার্তায় তিনি জুলাই হত্যাকাণ্ড, দেশের অর্থনৈতিক বিপর্যয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আইনি ভিত্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া ওই বার্তায় তিনি বর্তমান সরকারকে খুনি ও বাটপার আখ্যা দিয়ে দেশ উদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে হাহাকার দিনমজুরে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, প্রোডাকশন কমে গেছে, গার্মেন্টস রপ্তানি 50%-এর নিচে। নিজের শাসন উদাহরণ টেনে তিনি বলেন, যখন বেকারত্ব ছিল মাত্র 3% আর আজ লাখ লাখ যুবক কর্মহীন, পেটে ভাত না থাকার পরেও বিউটিফিকেশন এর নামে হকারদের উচ্ছেদ করা হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রসঙ্গে করা জবাবে তিনি আইন প্রযুক্তি তুলে ধরেন। তিনি জানান, যে অর্ডিন্যান্স দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল সেটি যখন নতুন আইন পরিণত হয় তখন সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধর কোনো কথাই লেখা ছিল না। তাই অবৈধভাবে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো আইনি অধিকার নেই। নেতাকর্মীদের প্রতি ঘুরে দাঁড়ানোর ডাক। বর্তমান পরিস্থিতি, নেতাকর্মীদের ভয় না পেয়ে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণে আমাদের একমাত্র শক্তি। প্রত্যেক এলাকায় আমরা তা লিফলেট দিয়ে জনগণকে জানান। নিত্যপণ্যের দাম, জীবনের নিরাপত্তাহীনতা, বিভিন্ন ইস্যু সামনে তুলে ধরে জনগণ হাতে নিয়ে দেশ উদ্ধারের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়া আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি। নাটোর পর্যন্ত পাইপলাইনের কাজ শেষ হলে তেলের অভাব থাকত না। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেই নাটোর পর্যন্ত পাইপলাইনে তেল আনার প্রকল্প বন্ধ করে দিয়েছেন। এই কাজ শেষ হলে দেশে আজ জ্বালানি তেলের কোনো অভাব থাকত না বলে মন্তব্য করেছেন তিনি। একটি ভিডিও বার্তায় শেখ হাসিনা এসব কথা বলেন। ওই ভিডিওতে তিনি দেশের জ্বালানি সংকট, ভারতের সঙ্গে সম্পর্ক, মেগা প্রকল্পের সমালোচনা এবং মুক্তিযুদ্ধ প্রসঙ্গে কথা বলেন। ভারতের কাছে ভিক্ষা। ভারতকে গালি দিয়ে যারা বড় কথা বলেছিল, আজ তাদেরই ভারতের কাছে তেল, চাল ও বিদ্যুৎ ভিক্ষা চাইতে হচ্ছে। বিএনপি জামাতের সমালোচনা। পাইপলাইনে তেল আনার সমালোচনা করা বিএনপি জামাত এখন ওই তেলের উপরই পুরোপুরি নির্ভরশীল। প্রকল্প বাতিল। ক্ষমতায় এসেই ডক্টর ইউনূস নাটোর ডিপো পর্যন্ত পাইপলাইনে তেল আনার গুরুত্বপূর্ণ প্রকল্পটি বন্ধ করে দিয়েছেন। উন্নয়নভোগীদের প্রতি বার্তা। যারা উন্নয়ন কাজের সমালোচনা করেন তাদের মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে ও সেতু ব্যবহার না করার আহ্বান। পাকিস্তানের প্রতি আনুগত্য। স্বাধীন দেশের পদ ভোগ করে যারা পাকিস্তানের প্রতি অনুগত তাদের পদ ছেড়ে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ। ভিডিও বার্তায় শেখ হাসিনা দেশে চলমান জ্বালানি সংকটের কথা উল্লেখ করে বিরোধীদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আজকে জ্বালানি তেলের অভাব। বিএনপি জামাত সমালোচনা করেছিল, পাইপলাইনে কেন ভারত থেকে তেল আনলাম। তারা বলেছিল, ওই পাইপলাইনে নাকি আমি তেল, গ্যাস সব দিয়ে দেব। আমি কি তেল এনেছিলাম না তেলটা দিয়ে দিয়েছি? এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে না? এখন তো ওই তেলের উপরই ভরসা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে সাবেক এই প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, পার্বতীপুর ডিপো পর্যন্ত পাইপলাইনে তেল আসে। নতুন প্রজেক্ট নিলাম, নাটোর ডিপো পর্যন্ত যেন তেল আসে। সেই প্রজেক্ট এই ইউনূসে সেই বন্ধ করে দিল। ওই বাটপার যে বন্ধ করে দিল, এখন তেলের যে অভাব, এটা এখন কি করবে? এরপর আক্ষেপ করে তিনি বলেন, নাটোর ডিপো পর্যন্ত পাইপলাইনে তেল আনার কাজটা যদি আজকে শেষ হতো তাহলে দেশে তেলের এই অভাব তো আর থাকত না। আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত হওয়া বিভিন্ন মেগা প্রকল্পের সমালোচনাকারীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আমি যত কাজ করেছি সবই সমালোচনা। ঠিক আছে, যাদের পছন্দ হয় না তারা যেন মেট্রো রেলে না চড়ে, এক্সপ্রেসওয়ে দিয়ে যেন গাড়ি না চালায়, সেতু একটার পর একটা সব সেতু ওগুলি যেন পার না হয়। গালিও দেবেন, ভোগও করবেন, এটা তো হয় না। ভিডিও শেষাংশে ঐতিহাসিক 17 এপ্রিল ও মুজিবনগর সরকারের কথা স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। বর্তমান সরকারে যারা বিভিন্ন পদে বসেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীন হয়েছিল বলেই তো আজকে বিভিন্ন পদ পাচ্ছেন। এই পদগুলো রাখেন কেন? সব ছেড়ে দেন, প্রভু পাকিস্তানের কাছে চলে যান, তারা যদি কিছু দেয়। ওদের বুটের লাথিটা খেতে খুব পছন্দ ছিল এদের। আমি তো খুলনা গেছি, কয়েকবার বরিশাল গেছি, আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে। আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। রাজশাহী আল্লাহ দেখার মতো খালেদ ভাই। আর সেখানে যখন আমি আমার গরিব এলাকাটাতে আসি, আমার এত কষ্ট লাগে মানুষগুলোর জন্য। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। তো সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন। বারবার আওয়ামী লীগের প্রশংসায় ভাসছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনের আগে ও পরে একাধিকবার তাকে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে দেখা গেছে। অনেকের কাছে বিষয়টি এমন মনে হচ্ছে যেন তিনি আওয়ামী লীগের কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। সম্প্রতি তার একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেছেন।
তো চলুন দর্শক বিস্তারিত রুমিন ফারহানার মুখ থেকেই শুনে নেই। আমি তো খুলনা গেছি, কয়েকবার বরিশাল গেছি, আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে। আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। রাজশাহী আল্লাহ দেখার মতো খালেদ ভাই। আর সেখানে যখন আমি আমার গরিব এলাকাটাতে আসি, আমার এত কষ্ট লাগে মানুষগুলোর জন্য। হ্যাঁ, মেজরিটি কিন্তু আপনি দেখবেন, এই যে বললাম সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, এটাই কিন্তু মেজরিটি মানুষ পছন্দ করে, কিন্তু বলে না। সুযোগ দেন, ব্যালটে কিন্তু বলে দিচ্ছে, ব্যালটে কিন্তু তারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। সো মানুষ যারা ফেসবুকে অনেক হইচই করে, তাদেরকে দেখি বলে আমরা মনে করি তারাই বোধহয় ডমিনেন্ট ফোর্স, তারাই বোধহয় মেজরিটি। বাট নো, মেজরিটি পিপল হচ্ছে সাইলেন্ট। তারা সুযোগ পেলে তাদের মতামতটা চুপে চাপে ভোটে দিয়ে দিবে, কিন্তু অত শোরগোল তারা ফেসবুকে করবে না। আরেকটা কথা খুব প্রচলিত, এটা আমাদের দর্শক একটা প্রশ্ন করছেন, দর্শকের প্রশ্ন নিয়ে বলতেছি, মুগ্ধ বিশ্বাস অনেকে একটা কথা বলতেছেন যে আগের সরকারের কেউ কেউ এমন কাজ করেছে যে তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত। ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে কি বলেন? প্রপার ইনভেস্টিগেশন যদি হয়, যদি সত্যিকারই সেরকম কোনো অনৈতিক দুর্নীতি বা অন্য কোনো স্খলনের প্রমাণ পাওয়া যায়, কেন নয়? বিচারের ঊর্ধ্বে তো আসলে কেউ না, কেউ বিচারের ঊর্ধ্বে না। আপনি ধরেন একটা ফর এক্সাম্পল, এই গত 17 মাসে মদ কয়টা হয়েছে বলেন তো? আমি তো আসলে হিসাব রাখতে রাখতে আমি আর হিসাব রাখতে পারি নাই। হ্যাঁ, মাজার ভাঙা গুনতে গুনতে আমি আর এক পর্যায়ে আই ওয়াজ লস্ট। হ্যাঁ, আর 360 দিনে 365টা, এটা মুখস্থ আমার বলছিলাম বলে মনে আছে, কিন্তু 360 দিন তো না, 365 দিন তো না, আরে তো আরো 6 মাস লিঙ্গার করছে। আমার কয়টা মাজার ভাঙা হয়েছে আমি জানি না। এগুলা কি বিচার হবে না, হওয়া উচিত না খালেদ ভাই? মাজার ভাঙা হয়েছে মানে কার জানি সম্মান ঠিক রাখার জন্য আপনি কবর থেকে লোকটাকে নামায় আপনি তাকে পুরাই দিচ্ছেন, এবং সেটা আপনি ফেসবুক লাইভ করছেন, সেটার মধ্যে থেকে আপনি আসলে ভিডিও করে বাজারে ছাড়ছেন। কার কার জানি আপনি সম্মান রক্ষা করছেন, কার কোন মানে কি বলে কোন স্পিরিট রক্ষার জন্য আপনি গিয়ে 2টা বিল্ডিং আগুন লাগাই দিচ্ছেন, সেটা 2টা পত্রিকা, যে আপনি এটা হচ্ছে আপনার জুলাই স্পিরিট। আপনি মানে এইগুলি তো আসলে জানি না, মানে এগুলি যারা করছে, যারা উস্কাইছে। এবং তবে আমি মনে করি, আপনার মত আমি জানতে চাওয়ার আগে আমি একটু মনে করি যে আমি কিন্তু সবসময় মনে করি যে আমার রাইট প্রোটেক্ট করাটা অত একটা বড় ব্যাপার না। এটা যে কোনো প্রাণীর একটা ইনস্টিংক্ট, আমি আমার রাইট প্রোটেক্ট করতে পারি। আমি যতক্ষণ পর্যন্ত আমার বিরুদ্ধ মতের পক্ষে রাইট প্রোটেক্ট করার উদ্যোগ নিতেছি, ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে একটু গণতান্ত্রিক। এইটা কি বাংলাদেশে বাংলাদেশের মানুষ কি কখনো বুঝবে যে আমার প্রতিপক্ষের রাইট আমার প্রোটেক্ট করতে হয়? তাহলে বাংলাদেশ এটা কি কোনোদিন মানুষ বুঝবে? এটা না, আমি এটাকে অন্যভাবে বলি। আমাকে একজন প্রশ্ন করেছিল যে আপনি এখন আওয়ামী লীগের ব্যাপারে তো বেশ সফট, এই আপনি একটু আগে বললেন সফট কেন? আমি একটা কথা বলি, আমার প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ারটা পড়ে যায়, তখন তার প্রোটেকশন দেওয়ার নৈতিক দায়িত্ব আমার। আমি আমার তলোয়ার দিয়ে তাকে আঘাত করতে পারি না, ওটা বীরের কাজ না, ওটা কাপুরুষের কাজ। সুতরাং এখন আওয়ামী লীগের সমস্ত অধিকার রক্ষা যদি আমি করতে পারি, আমরা করতে পারি, এই সরকার করতে পারে, সেখানেই ডিফারেন্সটা হবে আপনার সাথে আগের সরকারের। এবং এই যে মাইনরিটির প্রোটেকশন নিয়ে আমি একটু বলতেছিলাম যে দীপু দাসকে উনাকে পুরাই মাইরা ফেলা হইলো, উনাকে পুরাই মাইরা ফেলা সম্ভব হইলো, উনাকে হচ্ছে মানে যেহেতু উনি মুসলমান না, কোনো কিছু একটা বইলা ট্যাগ দিয়া। এইটা আপনার কি মনে হয়, এটা আমরা বন্ধ হইতে দেখবো? আমরা যে যারা সংখ্যায় কম, তাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো? আপনার কি মনে হয় আসলে? আমাদের খুব শক্ত একজন শাসক দরকার, এবং জিয়াউর রহমান সাহেবের মতন একজন শাসক দরকার আমাদের, যিনি ব্যক্তিগত হিসাব, লোভ, লালসা, ক্ষমতা, এই সকল কিছুর ঊর্ধ্বে উঠে দেশটাকে ভালোবেসে দেশটাকে ট্র্যাকে আনার চেষ্টা করবেন। এইটুকুই আমি বলতে পারি। বারবার একটা কথা বলা হয় যে আমাদের আওয়ামী লীগের সময়, মানে আগের সরকারের সময় আমরা নামাজ পড়তে পারি নাই, আমাদেরকে এই করা হয়েছে। আমার কাছে তো মানে আমি কোনো কিছু নিয়ে তর্ক করতে চাই না, কিন্তু ঘটনা হইতেছে যে আমারে কোনো কিছু করতে দেওয়া হয় নাই, এই জন্য আমি তো আরো বেশি করে এই সময় এসে করতে দিব। এটা কি আমাদের কোনো ক্যাম্পেইন করার, কোনো কিছু বোঝানোর? আপনি তো এবার হাটে মাঠে ঘাটে ঘুরলেন, আপনার যে কি মনে হলো, এটা কি মানুষ বোঝে? মানে বাংলাদেশের যে গ্রামগুলির কথা আপনি বললেন, সেই গ্রামের মানুষেরা কি তাদের মানে অন্য ধর্মের ভাইদের বা অন্য বিশ্বাসের মানুষদের প্রোটেক্ট করে? আমি আমার এলাকায় দেখেছি একেবারে সাধারণ মানুষ কিন্তু স্বচ্ছ এবং পরিষ্কার, এবং তারা সৎ। আমার এলাকায় সন্ধ্যা হলেই নিয়মিত ওয়াজ হবে, হ্যাঁ, তারপরে 9টা 10টা থেকে রাত্র 3টা পর্যন্ত কীর্তন হবে, একেবারে আওয়াজ করে। আমার বাসা থেকে তো আমি বল্লাবাড়ির কীর্তন প্রতিদিন শুনি, এবং আমার খুব ভালো লাগে। রাত্র 2টা 3টা পর্যন্ত কীর্তন হবে। আর এই যে আপনার ওই অক্টোবর মাস থেকে শুরু হবে ফেব্রুয়ারি পর্যন্ত বাগান মেলা। গত বছর মেলা বন্ধ করছিল, আমি গিয়ে পিটায়া মেলা আবার শুরু করেছি। সো মানে ওখানে আমাকে চিৎকার করে মানে লাঠি হাতে যেতে হয়েছে, এন্ড আই ওয়েন্ট देयर। ওকে, তো আমি মেলা আমার এখানে কোনোভাবেই বন্ধ হতে দেব না। মেলাও চলবে, ওয়াজও হবে, কীর্তনও হবে। হাফিজুল ইসলাম শাওন উনি বলতে
পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত আর আমেরিকার নিয়ন্ত্রণে কথাটা আমি যদি মানে এটা নিয়ে আপনার মন্তব্য আমার মতো আমি করি, যদি খলিলুর রহমান মানে ইন্ডিয়া বা আমেরিকার লোক হয়ে থাকেন, আমি এইটার জবাবদিহি দাবি করি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ইন্ট্রোডিউস করছেন ওনারে, এবং উনার সেটা ওনার জানা উচিত ছিল, এবং ওনার এটা বোঝা উচিত ছিল হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা, তারপরে গিয়ে হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা যেটা দরকার। মানে আপনি কি মনে করেন আসলে এই যে প্রশ্নটা আমি ইচ্ছা করলে এড়াই যেতে পারতাম, কিন্তু এটা আসলে একটা প্রশ্ন, তাই না? মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে কেন, এবং এটা যদি হয় তাহলে আমাদের কপালে দুঃখ আছে। আরেকটা হইলো যে আপনি কোনো রাজনৈতিক দল করবেন কিনা, অনেক প্রশ্ন আসছে সেটা। এটা যদি আপনি এটা বলেন, আপনি একটা আলাদা রাজনৈতিক দল করার ইচ্ছা আপনার আছে কিনা? আপাতত নেই। এইটার কারণটা একটু বলবেন যে আপনি কেন রাজনৈতিক দল না করে একটু ইন্ডিভিজুয়াল জায়গা থেকে জিনিসটা আপনি চিন্তা করতেছেন? আপনি এলাকার আপনার কথা শুনেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনার চোখের সামনে আপনার গ্রাম, আপনার কনস্টিটিউয়েন্সি এটা ভাসতেছে। এটা কারণ কি, মানে মাত্র আসছেন সেখান থেকে, ওদের কথা খুব জলদি করবে, মানে সারা দেশের প্রেক্ষিতে আপনি কিছু করতে চান না এই মুহূর্তে না। কেন না, আমি আপনাকে বলি, 5ই আগস্টের পর আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম একটা নতুন ধারার রাজনীতি, তাই না? কি দেখলাম? চাঁদাবাজিতে গিয়ে সেটা শেষ হলো। 10 লাখ টাকা চাঁদাবাজি, না দিলে মব, তৌহিদি জনতা গিয়ে মেয়েরা মাথায় ওনা দিল না এটা নিয়ে চেঁচামেচি, এটাতে তো দেখলাম আমরা, তাই না? আমি আপনাকে বলি, দেশে আজকের এই অবস্থার পেছনে আমাদের আত্মীয় স্বজনদের অনেক দায় আছে, এটা আমি সবসময় বলি। কিরকম? শিক্ষিত মধ্যবিত্ত বলতে যেটা বোঝায় কালচারড এডুকেটেড মিডল ক্লাস, তারা একটা বড় অংশ ব্রেইন ড্রেইন হয়ে দেশের বাইরে চলে গেছে। নাই আমার পরিবারে আমি আর আমার আম্মার বয়স 90 আর আমি তো খুলনা গেছি, কয়েকবার বরিশাল গেছি, আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে। আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। রাজশাহী আল্লাহ দেখার মতো খালেদ ভাই। আর সেখানে যখন আমি আমার গরিব এলাকাটাতে আসি, আমার এত কষ্ট লাগে মানুষগুলোর জন্য। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই, তো সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন। বারবার আওয়ামী লীগের প্রশংসায় ভাসছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনের আগে ও পরে একাধিকবার তাকে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে দেখা গেছে। অনেকের কাছে বিষয়টি এমন মনে হচ্ছে যেন তিনি আওয়ামী লীগের কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। সম্প্রতি তার একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। তো চলুন দর্শক বিস্তারিত রুমিন ফারহানার মুখ থেকেই শুনে নেই। আমি তো খুলনা গেছি, কয়েকবার বরিশাল গেছি, আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে। আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। রাজশাহী আল্লাহ দেখার মতো খালেদ ভাই। আর সেখানে যখন আমি আমার গরিব এলাকাটাতে আসি, আমার এত কষ্ট লাগে মানুষগুলোর জন্য। হ্যাঁ, মেজরিটি কিন্তু আপনি দেখবেন, এই যে বললাম সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, এইটাই কিন্তু মেজরিটি মানুষ পছন্দ করে, কিন্তু বলে না। সুযোগ দেন, ব্যালটে কিন্তু বলে দিচ্ছে, ব্যালটে কিন্তু তারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। সো মানুষ যারা ফেসবুকে অনেক হইচই করে, তাদেরকে দেখি বলে আমরা মনে করি তারাই বোধহয় ডমিনেন্ট ফোর্স, তারাই বোধহয় মেজরিটি। বাট নো, মেজরিটি পিপল হচ্ছে সাইলেন্ট। তারা সুযোগ পেলে তাদের মতামতটা চুপে চাপে ভোটে দিয়ে দিবে, কিন্তু অত শোরগোল তারা ফেসবুকে করবে না। আরেকটা কথা খুব প্রচলিত, এটা আমাদের দর্শক একটা প্রশ্ন করছেন, দর্শকের প্রশ্ন নিয়ে বলতেছি, মুগ্ধ বিশ্বাস অনেকে একটা কথা বলছেন যে আগের সরকারের কেউ কেউ এমন কাজ করেছে যে তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত। ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে কি বলেন? প্রপার ইনভেস্টিগেশন যদি হয়, যদি সত্যিকারই সেরকম কোনো অনৈতিক দুর্নীতি বা অন্য কোনো স্খলনের প্রমাণ পাওয়া যায়, কেন নয়? বিচারের ঊর্ধ্বে তো আসলে কেউ না, কেউ বিচারের ঊর্ধ্বে না। আপনি ধরেন একটা সে ফর এক্সাম্পল, এই গত 17 মাসে মদ কয়টা হয়েছে বলেন তো? আমি তো আসলে হিসাব রাখতে রাখতে আমি আর হিসাব রাখতে পারি নাই। হ্যাঁ, মাজার ভাঙা গুনতে গুনতে আমি আর এক পর্যায়ে আই ওয়াজ লস্ট। হ্যাঁ, আর 360 দিনে 365টা, এটা মুখস্থ আমার বলছিলাম বলে মনে আছে, কিন্তু 360 দিন তো না, 365 দিন তো না, এটা তো আরো 6 মাস লিঙ্গার করছে। আমার কয়টা মাজার ভাঙা হয়েছে আমি জানি না। এগুলা কি বিচার হবে না, হওয়া উচিত না খালেদ ভাই? মাজার ভাঙা হয়েছে মানে কার জানি সম্মান ঠিক রাখার জন্য আপনি কবর থেকে লোকটাকে নামায় আপনি তাকে পুরাই দিচ্ছেন, এবং সেটা আপনি ফেসবুক লাইভ করছেন, সেটার মধ্যে থেকে আপনি আসলে ভিডিও করে বাজারে ছাড়ছেন। কার জানি আপনি সম্মান রক্ষা করছেন, কার কোন মানে কি বলে কোন স্পিরিট রক্ষার জন্য আপনি গিয়ে 2টা বিল্ডিং আগুন লাগাই দিচ্ছেন, সেটা 2টা পত্রিকা, যে আপনি এটা হচ্ছে আপনার জুলাই স্পিরিট। আপনি মানে এইগুলি তো আসলে জানি না, মানে এগুলি যারা করছে, যারা উস্কাইছে। এবং তবে আমি মনে করি, আপনার মতটা আমি জানতে চাওয়ার আগে আমি একটু মনে করি যে আমি কিন্তু সবসময় মনে করি যে আমার রাইট প্রোটেক্ট করাটা অত একটা বড় ব্যাপার না। এটা যে কোনো প্রাণীর একটা ইনস্টিংক্ট, আমি আমার রাইট প্রোটেক্ট করতে পারি। আমি যতক্ষণ পর্যন্ত আমার বিরুদ্ধ মতের পক্ষের রাইট প্রোটেক্ট করার উদ্যোগ নিতেছি, ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে একটু গণতান্ত্রিক। এইটা কি বাংলাদেশের মানুষ কি কখনো বুঝবে যে আমার প্রতিপক্ষের রাইট আমার প্রোটেক্ট করতে হয়? তাহলে বাংলাদেশ এটা কি কোনোদিন মানুষ বুঝবে? এটা না, আমি এটাকে অন্যভাবে বলি। আমাকে একজন প্রশ্ন করেছিল যে আপনি এখন আওয়ামী লীগের ব্যাপারে তো বেশ সফট, এই আপনি একটু আগে বললেন সফট কেন?
আমি একটা কথা বলি, আমার প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ারটা পড়ে যায় তখন তার প্রোটেকশন দেওয়ার নৈতিক দায়িত্ব আমার। আমি আমার তলোয়ার দিয়ে তাকে আঘাত করতে পারি না, ওটা বীরের কাজ না, ওটা কাপুরুষের কাজ। সুতরাং এখন আওয়ামী লীগের সমস্ত অধিকার রক্ষা যদি আমি করতে পারি, আমরা করতে পারি, এই সরকার করতে পারে, সেখানেই ডিফারেন্সটা হবে আপনার সাথে আগের সরকারের। এবং এই যে মাইনরিটির প্রোটেকশন নিয়ে আমি একটু বলতেছিলাম যে দীপু দাসকে উনাকে পুরাই মাইরা ফেলা হইলো, উনাকে পুরাই মাইরা ফেলা সম্ভব হইলো, উনাকে হচ্ছে মানে যেহেতু উনি মুসলমান না, কোনো কিছু একটা বইলা ট্যাগ দিয়া। এইটা আপনার কি মনে হয়, এটা আমরা বন্ধ হইতে দেখবো? আমরা যে যারা সংখ্যায় কম তাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো? আপনার কি মনে হয় আসলে? আমাদের খুব শক্ত একজন শাসক দরকার, এবং জিয়াউর রহমান সাহেবের মতন একজন শাসক দরকার আমাদের, যিনি ব্যক্তিগত হিসাব, লোভ, লালসা, ক্ষমতা এই সকল কিছুর ঊর্ধ্বে উঠে দেশটাকে ভালোবেসে দেশটাকে ট্র্যাকে আনার চেষ্টা করবেন। এইটুকুই আমি বলতে পারি। বারবার একটা কথা বলা হয় যে আমাদের আওয়ামী লীগের সময় মানে আগে সরকারের সময় আমরা নামাজ পড়তে পারি নাই, আমাদেরকে এই করা হয়েছে। আমার কাছে তো মানে দু একটা আমি কোনো কিছু নিয়ে তর্ক করতে চাই না, কিন্তু ঘটনা হইতেছে যে আমারে কোনো কিছু করতে দেওয়া হয় নাই, এই জন্য আমি তো আরো বেশি করে এই সময় এসে করতে দিব। এটা কি আমাদের কোনো ক্যাম্পেইন করার কোনো কিছু বোঝানোর? আপনি তো এবার হাটে ঘাটে ঘুরলেন, আপনার যে কি মনে হলো, এটা কি মানুষ বোঝে? মানে বাংলাদেশের যে গ্রামগুলির কথা আপনি বললেন, সেই গ্রামের মানুষেরা কি তাদের মানে অন্য ধর্মের ভাইদের বা অন্য বিশ্বাসের মানুষদের প্রোটেক্ট করে? আমি আমার এলাকায় দেখেছি একেবারে সাধারণ মানুষ কিন্তু স্বচ্ছ এবং পরিষ্কার এবং তারা সৎ। আমার এলাকায় সন্ধ্যা হলেই নিয়মিত ওয়াজ হবে, হ্যাঁ, তারপরে 9টা 10টা থেকে রাত 3টা পর্যন্ত কীর্তন হবে। একেবারে আওয়াজ করে। আমার বাসা থেকে তো আমি বল্লাবাড়ির কীর্তন প্রতিদিন শুনি এবং আমার খুব ভালোও লাগে। রাত 2টা 3টা পর্যন্ত কীর্তন হবে। আর এই যে আপনার ওই অক্টোবর মাস থেকে শুরু হবে ফেব্রুয়ারি পর্যন্ত।